আসসালামু আলাইকুম। রাজধানী এটাল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো, সুস্থ আছো। আমি সাজিদা বেগম, প্রভাষক ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ব্যবসায় শিক্ষা বিভাগ। আজকে আমি তোমাদের আরও একটি অনলাইন ক্লাসে চলে আসলাম। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চেক বিনিময় বিল ও অঙ্গীকার পত্র, অধ্যায় হচ্ছে ষষ্ঠ। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই, আমাদের কিন্তু যে শর্ট সিলেবাস, যেটা কিনা আমাদের যারা পরীক্ষার্থী এবার তাদের জন্য 2021 সালের যারা পরীক্ষার্থী তাদের কিন্তু আমাদের যে শর্ট সিলেবাস করে দিয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমাদের এই টিউটোরিয়ালগুলো, যেটা কিনা অলরেডি তোমরা অনেকগুলো ক্লাস পেয়েছো। তো আজকে আমি তোমাদের ওই সংক্ষিপ্ত সিলেবাসের একটি অধ্যায় হচ্ছে ষষ্ঠ, চেক বিনিময় বিল ও অঙ্গীকার পত্র, এই অধ্যায় থেকে আলোচনা করছি। অধ্যায়টি তোমাদের অপরিচিত নয়, পরিচিত তোমরা। তারপর আমি আলোচনা করছি চেক বিনিময় বিল ও অঙ্গীকার পত্র। তো চেক বিনিময় বিল অঙ্গীকার পত্র হচ্ছে একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এই বিনিময় বিল, অঙ্গীকার পত্র, চেক, এগুলো হচ্ছে এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যা তোমার ঋণের দলিল হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে এই সকল বিনিময় বিল, অঙ্গীকারপত্র এবং চেকের মধ্যে সবচেয়ে বেশি হস্তান্তরযোগ্য দলিল হিসেবে ব্যবহৃত হচ্ছে চেক। তো চেকটা হচ্ছে সর্বত্র জনপ্রিয় এবং বর্তমানে সবচেয়ে বেশি নিরাপদ, এবং এটা অত্যন্ত সহজে অর্থ স্থানান্তর ও উত্তোলনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, যেটা কিনা আধুনিক জগতে সর্বত্র পরিচিত। আমরা মোটামুটি সবাই চেকের সাথে পরিচিত রয়েছি। তো চেকটা কি? চেকটা অবশ্যই বললাম যে এই তিনটাই হচ্ছে একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তো চেকও হচ্ছে একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তো প্রথমে আমরা কি সংজ্ঞাটা পেলাম? চেক হলো এমন একটি হস্তান্তরযোগ্য মানে হচ্ছে এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করা যায়। আমার টাকাটি আমি কাউকে পরিশোধ করবো, আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি, অথবা আমি কারোর কাছে কোনো প্রোডাক্ট বিক্রি করেছি, আমি কোনো পণ্য বিক্রি করেছি, বা আমি কোনো ব্যবসা করছি, আমার দেনাদার পাওনাদার সৃষ্টি হচ্ছে। তো এই ধরনের আমার যে দেনাদার সৃষ্টি হচ্ছে, তাদেরকে আমি পরিশোধ করার জন্য, বা প্রদেয় হিসাব থাকে, সেই প্রদেয় হিসাবটাকে পরিশোধ করার জন্য আমি চেক একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি। তো চেক কি? চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যা গ্রাহক তার আমানতকৃত অর্থ সহজে ও নিরাপদে উত্তোলন ও হস্তান্তরে ব্যবহার করে থাকে। সংজ্ঞাটা কি দেখতে পাচ্ছ? চেক হলো এমন একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। কিসের দলিল? প্রথমে কিন্তু এখানে একটি লাইন দেখতে পাচ্ছ, হস্তান্তরযোগ্য, আর এটা হচ্ছে কি ঋণের দলিল। এগুলো থেকে কিন্তু আমরা চেকের বৈশিষ্ট্য পেয়ে যাই। প্রথমেই তোমরা যে সংজ্ঞাটিতে দেখতে পাচ্ছ, হস্তান্তরযোগ্য মানে এক হাত থেকে তুমি অন্য হাতে হস্তান্তর করতে পারছো। তোমার টাকা তুমি কাউকে দিচ্ছ, তুমি চেক ইস্যু করে দিচ্ছ, তাহলে এক হাত থেকে টাকাটি আরেক হাতে যাচ্ছে, এটাকে বলা হয় হস্তান্তরযোগ্য, নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস। ঋণের দলিল, তুমি এটা ঋণের দলিল হিসেবে ব্যবহৃত করছো তোমার ঋণ পরিশোধ করতে, অথবা কাউকে তুমি ঋণ দিতে, সেক্ষেত্রে এই চেকটি ব্যবহৃত হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে। যা গ্রাহক, যেমন যে ব্যক্তি ব্যাংক হিসাবটি খোলে, যার ব্যাংক হিসাবে টাকা রয়েছে, তাকে বলা হয় আমানতকারী অথবা আদ্রেষ্টা, যে নাকি ব্যাংক হিসাবে গ্রাহক হিসেবে পরিচিত। সেই গ্রাহক তার আমানতকৃত অর্থ সহজে ও নিরাপদে উত্তোলন করতে পারে ও হস্তান্তরে ব্যবহার করতে পারে এই চেকের মাধ্যমে। তো সংজ্ঞাটা খুব সংক্ষিপ্ত আকারে, এবং এটার সংজ্ঞা থেকে আমরা বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি। দেখো, চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যা গ্রাহক আমানতকৃত অর্থ সহজে ও নিরাপদে উত্তোলন ও হস্তান্তর ব্যবহার করা হয়ে থাকে। এটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এটি একটি ঋণের দলিল, গ্রাহক তার আমানতকৃত অর্থ সহজে ও নিরাপদে। দ্যাট মিনস এটি হচ্ছে খুব সহজ এবং নিরাপদ, এমন একটি মাধ্যম যা নাকি সহজ এবং নিরাপদ উভয়ই, যেটা কিনা উত্তোলন করতে, কিসের ক্ষেত্রে? অর্থ উত্তোলন করতে বা হস্তান্তরে ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়াও আরো অন্যান্য সংজ্ঞা রয়েছে। দেখো, আরো সংজ্ঞা রয়েছে, যেমন চেক হলো একটি শর্তহীন নির্দেশনামা। কি? চেক হলো অর্থ প্রদানের
শর্তহীন নির্দেশনামা। চেক হলো একটি শর্তহীন অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা, যেটা কিনা আমানতকারী তার ব্যাংকারকে তার চেকের মাধ্যমে এরূপ নির্দেশ দিয়ে থাকে, যেখানে আমানতকারী যে ব্যক্তি ব্যাংক হিসাবটি খুলেছে, আমানতকারী তার ব্যাংকারকে, যেমন আমি জনতা ব্যাংকে আমার ব্যাংক হিসাবটি খুলেছি, তাহলে আমার আমানতকারী হচ্ছে আমি কোথাকার? জনতা ব্যাংকের। তাহলে আমি জনতা ব্যাংকের আমানতকারী হিসেবে আমার ব্যাংকারকে নির্দেশ প্রদান করছি। তাহলে কি, যে ব্যাংকারকে চেকের মাধ্যমে এরূপ নির্দেশ দিয়ে থাকে। তাহলে সংজ্ঞাটা আরেকটি কি? চেক হলো অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা, যেটা কিনা আমানতকারী তার ব্যাংকারকে চেকের মাধ্যমে এরূপ শর্ত দিয়ে থাকে, নির্দেশ দিয়ে থাকে, যে আমার আমানতকারী, আমি ব্যাংকার, আমার ব্যাংকারকে আমি নির্দেশ দিচ্ছি অর্থ প্রদান করতে, অথবা আমি নিজেও আমানতকারী হয়ে অর্থ উত্তোলন করতে পারি। তাহলে এই হচ্ছে চেকের সংজ্ঞা, এবং এই চেকের সংজ্ঞা থেকেও কিন্তু আমরা চেকের বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। চেক প্রথমেই কি, চেক হচ্ছে কি, একটি লিখিত, যেহেতু একটি অর্থ প্রদানের নির্দেশনামা, তাহলে সেটা অবশ্যই লিখিত নির্দেশ থাকবে, তাহলে সেটা হচ্ছে নির্দেশনামা। দেখো, আমরা চেক থেকে চেকের বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। বৈশিষ্ট্য, চেকের বৈশিষ্ট্য প্রথমে কি আসবে? চেক হচ্ছে একটি লিখিত নির্দেশনামা। এটা লিখিত নির্দেশনামা বা আদেশনামা, তাই না? তাহলে লিখিত, অবশ্যই আদেশনামাটা হবে বা লিখিত নির্দেশনামাটা হবে লিখিত, তাহলে এটা একটি লিখিত। তারপর হচ্ছে কি, এটার যে পক্ষ, অবশ্যই আমানতকারী, যে ব্যক্তি আমানতকারী হচ্ছে সে ব্যক্তি যে নাকি ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকে হিসাব হচ্ছে, সেটাকে বলা হয় আমানতকারী অথবা আদ্রষ্টা। তো আমানতকারী হচ্ছে একটি পক্ষ, পাশাপাশি আরেকটি পক্ষকে আমানতকারীর ব্যাংকার, তাহলে সেটা হচ্ছে দ্রষ্টা, আরেকটা হচ্ছে আদৃষ্ট। তাহলে ব্যাংকারটাকে বলা হয় আদৃষ্ট। তাহলে চেকের সাধারণত পক্ষ কয়টি থাকে? চেকের সাধারণত 3টি পক্ষ থাকে। চেকে সাধারণত 3টি পক্ষ থাকে, যথা 1 আমানতকারী বা আদ্রষ্টা। আমানতকারী বা আদ্রষ্টা, যেটাকে বলা হয় প্রস্তুতকারক, ঠিক আছে? তারপর আরেকটি পক্ষ হচ্ছে কে? আরেকটি পক্ষ হচ্ছে আদৃষ্ট, যেটাকে বলা হয় ব্যাংক। আরেকটি লাস্ট পক্ষ, আরো পক্ষ থাকতে পারে, যেটাকে বলা হয় প্রাপক। অর্থ গ্রহণকারী। দেখো পক্ষগুলো একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু 3টি পক্ষ দেখা যাচ্ছে। আমানতকারী, যাকে নাকি আমরা বলি আদ্রষ্টা, আরেকটি হচ্ছে কি আদৃষ্ট, যে নাকি হচ্ছে ব্যাংক। আমি আমানতকারী, যার আমার অ্যাকাউন্ট আছে কোথায়? জনতা ব্যাংকে, তাহলে জনতা ব্যাংক হচ্ছে আদৃষ্ট। আর আমানতকারী আমি নিজে, যে নাকি আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, সেটাকে বলা হয় আদ্রষ্টা অথবা আমানতকারী অথবা প্রস্তুতকারী। প্রাপক, যাকে আমি অর্থটি দিব। প্রাপক হচ্ছে অর্থ গ্রহণকারী। আমি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকি, তাহলে ঋণের অর্থ পরিশোধ করব, অথবা আমি আমার কাছ থেকে কেউ দেনাদার হিসেবে থাকলে আমি তাকে সেটা পরিশোধ করব। তাহলে আমার প্রাপক হচ্ছে আমার
অর্থ গ্রহণকারী, যাকে আমি অর্থটি পরিশোধ করব, চেকের অর্থ যাকে প্রদান করা হবে। এক্ষেত্রে তোমার চেকের অর্থ শুধু আমি প্রাপক কাউকে দিব সেটা না, অনেক সময় আমানতকারী আদেশটা যে সেই আবার প্রাপক হতে পারে, নিজেও কিন্তু নিজের টাকা উত্তোলন করতে পারে। এক্ষেত্রে প্রাপক আমানতকারী হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু পক্ষ সাধারণত তিনটি হয়, আরও একাধিক পক্ষ থাকতে পারে, অনুমোদন বলে প্রাপক হতে পারে। তো এটা আমরা আলাদাভাবে শিখব। তো দেখো, সাধারণত চেকের পক্ষ থাকে তিনটি, আদেশটা, আদৃষ্ট, আরেকটা হচ্ছে কি প্রাপক। তো আমরা দুইটা বৈশিষ্ট্য লক্ষ্য করলাম, একটা হচ্ছে চেকের লিখিত নির্দেশনামা, আর একটা হচ্ছে চেকের যে পক্ষ তার একটা হচ্ছে হস্তান্তরযোগ্য। 3 নম্বরটা কি? হস্তান্তরযোগ্য। এইটা হচ্ছে অবশ্যই একটি হস্তান্তরযোগ্য দলিল। এই দলিলটি হস্তান্তরযোগ্য, দ্যাট মিনস তুমি একজনের কাছ থেকে আরেকজনের কাছে সেটা কি করতে পারো, প্রদান করতে পারো। এটা হচ্ছে এটি অবাধে এই দলিলটি এক হাত মাধ্যমে আরেক হাতে মালিকানা সত্ত্ব কি করতে পারে, হস্তান্তর করতে পারে, বিনিময় করতে পারে। তাহলে এখানে হস্তান্তরযোগ্য ঋণের দলিল চেকের আরেকটি বৈশিষ্ট্য। তারপরে এটা কি? তারপরে এটা হচ্ছে এটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। নির্দিষ্ট অর্থ, আমানতকারী বা আদেশটা নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে ব্যাংকারকে নির্দেশ প্রদান করবে। এখানে যে অর্থটি পরিশোধ করতে বলবে বা প্রদান করা হবে প্রাপককে, সেটা নির্দিষ্ট পরিমাণ উল্লেখ থাকবে। অবশ্যই এখানে নির্দিষ্ট তারিখও থাকবে, তারিখ উল্লেখ থাকবে, কবে কতদিন সময়ে এই অর্থটি পরিশোধ করতে হবে, কবে এই অর্থটি প্রদান করা হবে। নির্দিষ্ট মেয়াদ থাকবে, যেটাকে না বলে চেকের মেয়াদ। চেকে অবশ্যই নির্দিষ্ট একটি মেয়াদ থাকে, যে মেয়াদটিকে বলা হয় চেকের মেয়াদ। এই মেয়াদটি উত্তীর্ণ হলে চেকটি বাসি চেক পরিণত হয়। সাধারণত কতদিন হয়? সাধারণত একটি চেকের মেয়াদ থাকে 6 মাস। 6 মাস অন্তর বা 6 মাস অতিক্রান্ত হওয়ার পর চেকটি বাসি চেকে রূপান্তরিত হয়, যে চেকের অর্থ আর আমানতকারী প্রাপককে কি করতে পারে না, উত্তোলন পরিশোধ করতে পারে না। প্রাপক ওই চেকটি আর উত্তোলন করতে পারবে না, অর্থ উত্তোলন করতে পারবে না ওই চেকের মাধ্যমে, কারণ সেই চেকটির যে মেয়াদ ছিল সেই মেয়াদ অতিক্রান্ত হয়ে গিয়েছে। সো এটাও কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য। তারপরে যে বৈশিষ্ট্যটি আছে সেটা হচ্ছে অবশ্যই সেখানে নির্দিষ্ট প্রাপক থাকবে। প্রাপক নিজেও হতে পারে, আদেশটা বা আমানতকারী নিজেও কিন্তু অর্থ উত্তোলন করতে পারে, অথবা যাকে আমি পরিশোধ করছি অর্থ সে আরেকজনকে অনুমোদন বলে প্রাপক করে দিতে পারে। তাহলে প্রাপক এখানে অবশ্যই উল্লেখ থাকবে। তারপর যেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিহিত মুদ্রায় থাকবে। কি মুদ্রায়? বিহিত মুদ্রায় পরিশোধ, অর্থ পরিশোধ। বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ করতে হবে, বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ করতে হয়। দ্যাট মিনস বিহিত মুদ্রা মানে হচ্ছে আমাদের দেশের যে সরকার অনুমোদিত মুদ্রা কি, টাকা। তো এই বিহিত মুদ্রা বলা হয় যে মুদ্রা সরকার অনুমোদিত। আমাদের দেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। ঠিক অনুরূপভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেই দেশের বিহিত মুদ্রা হচ্ছে রুপি। ঠিক অনুরূপভাবে মালয়েশিয়ার একটি মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। তো এরকম বিভিন্ন ধরনের। তারপর জাপানের মুদ্রার নাম ইয়ান। তো এই যে মুদ্রা বলছি, আমেরিকার মুদ্রার নাম ইউরো বা ডলার। তো বুঝতে পারছো যে এক এক দেশের মুদ্রার নাম রয়েছে। তো বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ করতে হবে, অথবা আমি বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধ করতে পারি, সেক্ষেত্রে আমার বৈদেশিক মুদ্রার অনুমোদন থাকতে হবে। তাহলে এই হচ্ছে বৈশিষ্ট্য। অবশ্যই আরও অন্যান্য বিষয় রয়েছে, যেমন সঠিক অঙ্কের উল্লেখ থাকবে। তো চেক হচ্ছে সাধারণত আমরা যেটা মাথায় রাখি সেটা কি, হস্তান্তরযোগ্য ঋণের দলিল। চেকের একটি ঋণের দলিল, চেকের নির্দিষ্ট অর্থ থাকে, নির্দিষ্ট পরিমাণ তারিখ থাকবে, প্রাপকের নাম উল্লেখ থাকবে, বিহিত মুদ্রায় পরিশোধ করতে হবে অর্থ। চেকের পক্ষ থাকবে তিনটি, সাধারণত তিনটি। আদেশটা যে নাকি আমানতকারী ব্যাংকে প্রস্তুত করে চেকটি, আরেকটা হচ্ছে আদেষ্ট যেটাকে বলা হয় ব্যাংক, আমানতকারীর ব্যাংক। তারপরে হচ্ছে প্রাপক। তো এই হচ্ছে চেকের বৈশিষ্ট্য। এখন আমরা চলে যাব চেকের প্রকারভেদে।
দেখো, চেকের যে প্রকারভেদ, সাধারণত আমি যে প্রকারভেদটা তোমাদের বইয়ের মধ্যে দেখেছি খালিকুজ্জামান বইয়ে, সেখানে তোমাদের চেকের প্রকারভেদ রয়েছে সুন্দর করে দেওয়া। তো তোমরা ওখান থেকেও পড়তে পারো, এবং ওখান থেকে পড়লে তোমাদের অনেক কিছু জানা হয়ে যাবে, একসাথে অনেক কিছু জানতে পারবে। চেক কয় প্রকার হয়, কি কি হয়। তো আমি সাধারণত চেকের প্রকারভেদ একটি অন্য বইয়ের সাহায্যে তোমাদের বলছি। সেটা হচ্ছে, চেক সাধারণত আমি 4 ধরনের দেখতে পাই। চেক, তোমরা এই টিউটোরিয়ালটি মিস করবে না, এবং আশা করি সবাই এটা নোট করে ফেলবে। চেক দেখো, প্রথমেই যে চেকটি হয় সেটা হচ্ছে বাহক চেক। বাহক চেক, এটি একটি চেক। তারপরেরটি হচ্ছে হুকুম চেক। তারপরে যে চেকটি হয় সেটা হচ্ছে দাগ কাটা চেক। লাস্টে আমি আরেকটি চেককে সংজ্ঞায়িত করেছি, সেটা হচ্ছে বিবিধ। দেখো, আমি চেকের সংজ্ঞা কয়েকটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বাহক চেক, হুকুম চেক, আরেকটি হচ্ছে দাগ কাটা চেক, আরেকটি হচ্ছে বিবিধ চেক। মানে অনেক রকম চেক রয়েছে। যে চেকগুলো বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেকের মধ্যে নেই, তাই আমরা বিবিধ চেক হিসেবে জানি। তো এখানে বাহক চেকটা কি আমরা সবাই আলোচনা করব, তার আগে একটু সবাই চেকের সংজ্ঞাগুলো ভালো করে লক্ষ্য করি। বাহক চেক সাধারণত একটাই হয়, হুকুম চেকও এক ধরনেরই হয়, কিন্তু দাগ কাটা চেক সাধারণত 2 ধরনের হয়। কি কি দেখো, একটা হচ্ছে সাধারণ দাগ কাটা, আরেকটি হচ্ছে বিশেষ দাগ কাটা। তো এখানে সাধারণ দাগ কাটা, আরেকটি হচ্ছে কি বিশেষ দাগ কাটা চেক। তো এই হচ্ছে দাগ কাটা চেকের সংজ্ঞা। এখন আসি বিবিধ চেকের মধ্যে। বিবিধ চেকের মধ্যে তুমি এখানে অন্যান্য চেক যেমন তুমি হতে পারে সেটা ফাঁকা চেক, পূর্ব তারিখ চেক, পরবর্তী তারিখের চেক, বাসি চেক, ফাঁকা চেক, পূর্ব বা পরবর্তী তারিখের চেক, বাসি চেক, ভ্রমণ চেক, আরো অন্যান্য চেক রয়েছে। তো এই হচ্ছে আমাদের বিবিধ চেকের সংজ্ঞা। বাহক চেকটা কি, আমরা এখন একটু বাহক চেকটা সম্পর্কে জানবো। বাহক চেকটা হচ্ছে যখন চেকের মধ্যে উল্লেখ থাকে, চেকের মধ্যে কে অথবা বাহককে এই শব্দটি উল্লেখ থাকে, তাকে বলা হয় বাহক চেক। এবং এই বেয়ারার চেক বা বাহক চেকটি তুলনামূলক ও কম নিরাপদ, এবং এটা কম ব্যবহৃত হয়। বাহক চেকটা সাধারণত কম বা অল্প পরিমাণ অর্থ লেনদেনের ক্ষেত্রে এই চেকটি ব্যবহৃত হয়। কেন? কারণ এই চেকটি যে কোনো গ্রাহক ব্যাংক থেকে উত্তোলন করতে পারে, অর্থ উত্তোলন করতে পারে। তো গ্রাহক চেকের ক্ষেত্রে অর্থ উত্তোলনের যে নিরাপত্তা সেটা একটু কম, এই জন্য এটি ঝুঁকিপূর্ণ। এই চেকটা একটু বেশি ঝুঁকিপূর্ণ। কেন? কারণ এই চেকের অর্থটি যে কোনো বাহক ব্যাংক থেকে কি করতে পারে, উত্তোলন করতে পারে, তুলনামূলক কম নিরাপদ। বাহক চেক শব্দটি, বাহক চেক চেনার উপায় কি? যে চেকের পৃষ্ঠায় বা যে চেকের মাঝখানে কে অথবা বাহকতে এই শব্দটি উল্লেখ থাকবে। আমি আবার বলছি, যে চেকের অর্থ সংগ্রহ করতে পারে তাকে বাহক চেক বলে। এই চেক চেনার সহজ উপায় হচ্ছে প্রাপকের নামের শেষে যে চেকে প্রাপকের নামের শেষে কে অথবা বাহককে
শব্দটি উল্লেখ থাকে। যে চেকের প্রাপকের নামের শেষে কে অথবা বাহককে এই শব্দটি উল্লেখ থাকবে, কে অথবা বাহককে এই দুইটি যে কোনো একটি শব্দ উল্লেখ থাকলে সেটা হয়ে যাবে বাহক চেক। ঠিক আছে, তো এই হচ্ছে বাহক চেক। আর হুকুম চেকটা কি, এবং এই চেকের সংজ্ঞাটা কি বললাম, বাহকের চেকের নামের শেষে, প্রাপকের নামের শেষে কে অথবা বাহককে শব্দটি থাকবে, এবং এই চেকটি তুলনামূলক কম ব্যবহৃত হয় কারণ এটি ঝুঁকিপূর্ণ। এই চেকটি অর্থ যে কোনো বাহক ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারে। এই চেকের বড় অঙ্কের লেনদেন ব্যবহার করা হয় না এই কারণেই, কারণ এটি ঝুঁকিপূর্ণ। তো এই বাহক চেককে আবার আরেকটি কাজ করা যায়, সেটা কি, বাহক চেককে হুকুম চেক বা দাগকাটা চেকে রূপান্তর করা যায়। এই চেকের আরেকটি বৈশিষ্ট্য কি, এই চেক হুকুম চেক বা দাগকাটা চেকে রূপান্তর করা যায়, যেটাকে আমি বাহক চেককে হুকুম চেক বা দাগকাটা চেকে বানাতে পারি। এবার আসি হুকুম চেকটা কি। যে চেকের প্রাপকের নামের শেষে আদেশ অনুসারে, যে চেকের অথবা আদেশ অনুসারে শব্দটি লেখা থাকে তাকে হুকুম চেক বলে। যে চেকের প্রাপকের নামের শেষে যে শব্দটি থাকবে সেটা হচ্ছে অথবা আদেশ অনুসারে, অথবা আদেশ অনুসারে এই শব্দটি লেখা থাকবে। ওখানে কিন্তু কে অথবা বাহককে লেখা ছিল, আর এটা হুকুম, হুকুম মানে কি, আদেশ করছে। তো বাহক চেক হচ্ছে এক ধরনের সংখ্যা, আর হুকুম চেকে কি বলেছে, অথবা আদেশ অনুসারে বাহককে এই শব্দটি লেখা থাকে, সেটাকে বলা হয় হুকুম চেক। এবং এই হুকুম চেকটা তুলনামূলক কিন্তু বাহক চেকের তুলনায় একটু বেশি নিরাপদ, কারণ এই চেকটা আদেশ অনুসারে বলা থাকে বলেই এই চেকের নির্দিষ্ট প্রাপক ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারে। এজন্য এই চেকটি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এবং অধিক ব্যবহৃত হচ্ছে। আর এই চেকটি দাগকাটা চেকে রূপান্তর করা যায়। তাহলে বাহক চেক থেকে হুকুম চেক অধিক নিরাপদ, তাই এটাতে বড় অঙ্কের লেনদেন করা হয়ে থাকে। আজকে আমি তোমাদের বাহক চেক আর হুকুম চেকটা কি এই সংজ্ঞাটা পড়ালাম। নেক্সট টিউটোরিয়ালে আমি তোমাদের দাগকাটা চেক কাকে বলে এবং দাগকাটা চেকের সংজ্ঞার সাথে প্রকারভেদটাও দেখায় দেবো। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।